আজকে আমি তোমাদের ক্লাস 4-এর আমাদের পরিবেশ যে বইটা আছে তার মধ্যে একটা চ্যাপ্টার আছে যে আমাদের আকাশ, এটা সম্পর্কে আলোচনা করে দেবো। আর আমার পড়ানোটা শোনার পর তারপর তোমরা বই পড়বে, দেখবে এখান থেকে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। এই পুরো চ্যাপ্টারটাই আমি কতগুলো প্রশ্নের আকারে পরপর সাজিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই পরপর প্রশ্নগুলো আলোচনা করার মাধ্যমে কিন্তু আমাদের পুরনো চ্যাপ্টারের পড়াটা হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আছে যে আমরা আকাশ বলতে কি বুঝি আর আকাশের রং কি। আকাশ বলতে আমরা সাধারণত যেটা ওপরের দিকে তাকালে বলি সেটাই তো আকাশ, তাই তো? আমাদের মাথার ওপর যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা আকাশ বলে থাকি। আর এই আকাশের রং পার্টিকুলার কিছু নেই। দেখবে যখন সূর্য ওঠার সময় ভোরবেলায় পূর্ব আকাশটা লালচে মনে হয়, একই রকমভাবে আবার সূর্য যখন অস্ত যায় সেই সময় দেখবে পশ্চিমের আকাশ কিছুটা লালচে লাগে। আবার প্রচণ্ড রোদ্দুরে আকাশের দিকে তাকানোই যায় না, তখন আকাশটা মনে হয় যেন সাদা। আবার শরৎকালের আকাশ দেখবে নীল। সুতরাং আকাশের কোনো নির্দিষ্ট রং থাকে না। আবার রাত্রির বেলায় আকাশকে কালো দেখায়। এছাড়াও আকাশে যখন মেঘ জমে তখন মেঘের রঙের ওপর ডিপেন্ড করে আকাশের রং মনে হয়। যেমন ধরো, আকাশে যদি ঘন কালো মেঘ ছেয়ে থাকে তাহলে আকাশটাকে কালচে কালার মনে হবে। আবার যদি সাদা মেঘ আকাশকে ঢেকে নেয় তাহলে সেই ক্ষেত্রে আকাশের রং সাদা। বা আকাশে যদি একই রকমভাবে যে ধূসর বর্ণের মেঘ যদি ছেয়ে থাকে তাহলে তখন সে আকাশ ধূসর মনে হবে। সুতরাং আকাশের কোনো নির্দিষ্ট রং নেই। তবে এটা পড়ানোর সময় তোমাদের যে মেঘের বিভিন্ন রকম রঙের কথা বললাম, এবার সেই প্রসঙ্গে আসি। দেখো, মেঘ কিভাবে তৈরি হয় সবাই জানো। সারাদিন সূর্যের আলো পেয়ে পৃথিবী পৃষ্ঠের যে জলরাশি আছে, যেমন নদী, নালা, খাল, বিল, এই জলভাগ কী হয়, সূর্যের আলোতে তেতে যায়, প্রচণ্ড গরম হয়ে যায় এবং সেই জলের উপরিতল থেকে জল বাষ্পের আকারে পরিবেশে মিশে ওপরের দিকে উঠে যায়। জল যখন বাষ্পের আকারে ওপর দিকে উঠে যাচ্ছে তখন কিন্তু ওপরের দিকে ওঠার সময় এই জলের জলীয় বাষ্পের সঙ্গে মিশে যাচ্ছে পরিবেশের ধূলিকণা। তাহলে ধূলিকণা মেশানো এই যে জলীয় বাষ্প, এটাই কিন্তু ওপরে উঠে গিয়ে মেঘের সৃষ্টি করে। তার মানে এটা শিওর যে মেঘের মধ্যে কিন্তু প্রচুর জলকণা বা জলীয় বাষ্প রয়েছে। আর একটু আগে যে পড়ালাম মেঘের রং নির্ভর করে এই মেঘের মধ্যে থাকার জলীয় বাষ্প বা জলকণার সাইজ এবং পরিমাণের ওপর। দেখো, যদি মেঘের মধ্যে জলকণা সাইজ কম থাকে এবং যদি সেই জলকণার পরিমাণও কম থাকে তাহলে কিন্তু সেই মেঘের রং হবে সাদা। আর যদি মেঘের মধ্যে জলকণা পরিমাণ একটু বাড়ে এবং যদি জলকণার সাইজও কিছুটা ধরো বড় হলো, তখন সেই মেঘ কিন্তু কালো হয়ে যাবে। বুঝতে পারলে? মেঘের মধ্যে জলকণার পরিমাণ এবং সাইজ দুটোই যদি কম থাকে তাহলে সেই মেঘের রং সাদা। আর মেঘের মধ্যে জলকণার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই মেঘ হয়ে যাবে কালো। আর মেঘের মধ্যে জলকণার পরিমাণও বেশি হবে আর জলকণার সাইজগুলোও বেড়ে যাবে, তখন সেই মেঘ হয়ে যাবে কিন্তু ধূসর এবং সেই মেঘ খুব ভারী হয়ে যায়। এই মেঘ বেশিক্ষণ বৃষ্টি আটকে রাখতে পারে না, এই মেঘে কিন্তু বৃষ্টি হয়। তাহলে এবার দেখো, 2 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব যে ছায়া কিভাবে তৈরি হয়। ছায়া কিভাবে তৈরি হয় এটা আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি যে ছায়া তৈরি হতে গেলে 2খানা জিনিস প্রয়োজন। এক হচ্ছে সূর্যের আলো বা যে কোনো আলো, আর 2 নম্বর হচ্ছে একটা অস্বচ্ছ বস্তু। যদি কোনো আলোর সামনে কোনো অস্বচ্ছ বস্তু এসে পড়ে তাহলে বস্তুর যেদিকে আলো থাকবে তার উল্টো দিকে বস্তুর ছায়া তৈরি হবে।
এটা মাথায় রাখবে। বস্তু কিন্তু যদি অস্বচ্ছ না হয়, স্বচ্ছ বস্তু হলে ছায়া তৈরি হবে না। যদি কোনো আলোর সামনে তুমি একটা স্বচ্ছ কাঁচ রেখে দাও, তাহলে কিন্তু সেই কাঁচের ছায়া পড়বে না। কেন পড়বে না? কারণ আলো কিন্তু ওই কাঁচের ভেতর দিয়ে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ কাঁচ অস্বচ্ছ বস্তু নয়, স্বচ্ছ বস্তু। বস্তু এমন হবে যাতে আলোটাকে আটকে দিতে পারে, এদিক দিয়ে ঢুকে যেন আলো পেছু দিক দিয়ে বেরিয়ে না যায়। অর্থাৎ অস্বচ্ছ বস্তু হলেই এটা সম্ভব। কোনো আলোর সামনে তুমি একটা মোমবাতি রাখো, দেখবে মোমবাতির ছায়া পড়ছে। আলোর সামনে তুমি একটা যে কোনো বস্তু, একটা ওয়াটার বোতল রাখো, দেখবে বোতলের ছায়া পড়ছে। কারণ আলো কিন্তু মোমবাতি বা ওয়াটার বোতল ভেদ করে চলে যেতে পারছে না, ওতে বাধা পাচ্ছে, কারণ এটা একটা অস্বচ্ছ বস্তু। তাহলে ছায়া কিভাবে তৈরি হয় বললে তোমরা বলবে, যদি কোনো আলোর সামনে কখনো কোনো অস্বচ্ছ বস্তু এসে পড়ে, তাহলে বস্তুর যেদিকে আলো আছে তার উল্টো দিকে সেই বস্তুটির ছায়া তৈরি হয়। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ছায়া তৈরি হচ্ছে কিন্তু বস্তুর যেদিকে আলো থাকবে তার উল্টো দিকে। বুঝতে পেরেছো? আর ছায়াটা দেখতে কীরকম হবে? বস্তুটা যেরকম দেখতে সেরকমই হবে। সেই কারণেই তো একটা গাছের ছায়া যখন পড়ে গাছের মতনই দেখতে হয়। একটা রাস্তা দিয়ে কুকুর হেঁটে যাওয়ার সময় সকালবেলায় কুকুরের যে ছায়াটা পড়বে সেটা কিন্তু মানুষের মতো না, কুকুরের মতোই দেখতে হবে। কারণ ছায়া সবসময় বস্তু যেরকম সেরকমই দেখতে হয়। এবার দেখো ছায়ার বৈশিষ্ট্য লেখো, 3 নম্বর প্রশ্নটা। এটা তো ছায়া কাকে বলে বলতে গিয়েই বলে দিলাম। এখানে বৈশিষ্ট্যগুলো বলবে যে ছায়া তৈরি হতে গেলে দুটো জিনিস প্রয়োজন, এক আলো, আর 2 নম্বর হচ্ছে একটা অস্বচ্ছ বস্তু। 2 নম্বর পয়েন্ট এটা যে ছায়া সবসময় বস্তুর যেদিকে আলো তার উল্টো দিকে তৈরি হবে। ব্যাস, এবার 4 নম্বর প্রশ্ন। তবে তার আগে আমি তোমাদের কটা ছবি দেখাবো তোমাদের বইয়েরই। দেখো এই ছবিটা দেখো, একটা বাচ্চা ছেলে আছে, এই ছেলেটার মাথার উপরে এই সাইডে দেখো ডান দিক করে সূর্য আছে, তাই তো? তার সূর্যের ছায়া ছেলেটার পড়েছে দেখো বাঁ দিকে। অর্থাৎ কোনো এখানে ছেলেটা একটা অস্বচ্ছ বস্তু, এর যেই দিকে সূর্য আছে ছায়া পড়েছে ঠিক তার উল্টো দিকে। বুঝতে পেরেছো? এবার দেখো এই ছবিটা দেখো, এখানে সূর্যের বিভিন্ন অবস্থানে কারো ছায়া কোন দিকে পড়বে এবং ছায়ার সাইজ কীরকম হবে সেটা দেখানো হয়েছে। ধরে নাও এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এখন পূর্ব দিকে সূর্য যখন থাকবে সেই সময় দেখো সূর্য ওঠার সময় সবে উঠছে, 1 নম্বর ছবিটা দেখো, তখন পূর্ব দিকে সূর্য যখন সবে উঠছে তখন ছায়ার দৈর্ঘ্য কিন্তু অনেকটা বড় এবং ছায়া কিন্তু তোমার পশ্চিম দিকে পড়েছে, দেখেছো? এবার 2 নম্বর ছবিটা দেখো, সূর্য কিছুটা মাথার কাছাকাছি চলে এসেছে, মানে এটা ঠিক এই ধরে নাও 9টা 9:30 এরকম সকালবেলা, 12টা নয় 12টার সময় এইখানে আসবে সূর্য ঠিক মাথার উপরে, মানে সূর্য কিছুটা এগিয়ে এসেছে পূর্ব দিক থেকে। এমন সময় ছায়ার প্রকৃতি কীরকম হবে দেখো, আগের থেকে ছায়ার সাইজ কিন্তু ছোট হয়েছে, কিন্তু সূর্য যেহেতু এখনও পূর্ব আকাশেই আছে তাই ছায়াটা কিন্তু পশ্চিম আকাশেই হয়েছে। এবার দেখো 3 নম্বর ছবিটা, এখানে লক্ষ্য করো সূর্য ঠিক মাথার ওপরে উঠে গেছে, অর্থাৎ এখন দুপুর 12টা। আর যখন সূর্য মাথার ওপর উঠে এসেছে দুপুর 12টায়, তখন দেখো ছায়া চলে গেছে কোথায়? একদম পায়ের নিচে। আর এইটা হচ্ছে এই সময় ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হচ্ছে। এবার আস্তে আস্তে বিকেল হবে, দেখো বিকেল হওয়ার দিকে যখন যাবে সূর্য কিন্তু আস্তে আস্তে পশ্চিম আকাশে যাবে। এবার পরের ছবি 4 নম্বর ছবি দেখো, সূর্য কিন্তু এবার বেশ কিছুটা পশ্চিম দিকে চলে গেছে, অর্থাৎ এখন ধরে রাখো বিকেল 3টে হবে হয়তো। সেই সময় দেখো যেহেতু সূর্য পশ্চিমমুখী, পশ্চিম দিকে চলে গেছে, তখন বেশ কিছুটা পশ্চিম দিকে যাওয়ায় সূর্য এখন আপাত দৃষ্টিতে পশ্চিম দিক করে আছে, সেই জন্য ছায়া কিন্তু হয়েছে দেখো পূর্ব দিকে। শুধু তাই নয়, দুপুর 12টার সময় যখন ছায়ার দৈর্ঘ্য একদম ছোট হয়ে গেছিলো, এখন আবার কিন্তু ছায়া আগের থেকে বাড়তে শুরু করছে। লক্ষ্য রাখো ছায়ার দৈর্ঘ্য কিছুটা বেড়েছে।
আরও কিছুক্ষণ পর যখন সূর্য অস্ত যাওয়ার সময়, দেখো 5 নম্বর ছবিতে দেখানো হয়েছে, এটা কিন্তু সূর্য এখন পুরোপুরিভাবে পশ্চিম আকাশে চলে গেছে, সেই জন্য ছায়াও কিন্তু পূর্ব দিকেই হয়েছে। আর শুধু তাই নয়, সূর্যর পশ্চিম দিকে অস্ত যাবে এই সময় যে ছায়াটা পড়েছে তার দৈর্ঘ্য কিন্তু আগের থেকেও বড়, লক্ষ্য করে দেখো। তার মানে ছায়ার দৈর্ঘ্য সব থেকে বড় হবে যখন সূর্য উঠবে সেই সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়। ছায়ার দৈর্ঘ্য সব থেকে কম হবে দুপুর 12টার সময় যখন সূর্য মাথার ওপর থাকবে। আর ছায়ার পূর্ব দিকে পড়বে যখন ছায়া পূর্ব দিকে পড়বে যদি সূর্য থাকে পশ্চিম দিকে, আর ছায়া পশ্চিম দিকে পড়বে যখন সূর্য থাকবে পূর্ব দিকে। এবার দেখো পরের ছবি। এই ছবিতে লক্ষ্য করো, এই টর্চটা হলো সূর্য ধরে নাও, আর এই পেনদানির মধ্যে যে একটা পেন আছে এটা কোনো অস্বচ্ছ বস্তু। দেখো এইখানে এই 1 নম্বর ছবিতে দেখাচ্ছে যে সূর্য বা টর্চ আছে যখন ডান দিকে, তখন দেখো পেনের ছায়া পড়েছে কিন্তু বাম দিকে, লক্ষ্য করেছো? এবার 2 নম্বর ছবিতে দেখানো হচ্ছে যে সূর্য বা টর্চ ঠিক পেনদানির মাথার উপর আছে, তখন দেখো ছায়াটা পড়েছে কিন্তু সব থেকে ছোটো, এবং সেটা কিন্তু একদম পেনদানির পায়ের কাছাকাছি ছায়াটা পড়েছে এবং সাইজেও ছোটো সব থেকে। আবার 3 নম্বর ছবিটা দেখো, এখানে কিন্তু সূর্য বাঁ দিকে আছে বা টর্চ বাঁ দিকে আছে কিছুটা, সেই জন্য এখানে ছায়াটা পড়েছে আবার ডান দিকে। তাহলে এর থেকে আমরা কি শিখছি? এর থেকে আমরা জানতে পারছি যে কোনো অস্বচ্ছ বস্তুর যেদিকে আলোক থাকবে, আলোক উৎস যেদিকে থাকবে তার উল্টো দিকে সেই অস্বচ্ছ বস্তুর ছায়া তৈরি হবে। এবার আমরা মূল প্রশ্নপত্রে আবার ফিরে আসি। দেখো 4 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে বিভিন্ন সময়, যেমন সূর্য ওঠার সময়, সকাল 9টার সময়, দুপুর 12টার সময়, দুপুর 3টের সময়, আর সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে, ঠিক 3 ঘন্টা পর পর সময় দেওয়া হয়েছে। তখন এই সময়গুলোতে যে তোমার ছায়া বা ছায়া কোন দিকে পড়বে আর ছায়ার দৈর্ঘ্যই বা কেমন হবে সেটা লিখতে বলেছে। এটা কিন্তু পরীক্ষায় আসে, এই প্রশ্নটা বুঝবে ভালো করে। আর এই জন্য তোমাদের দেখো একটা ছক আমি করেই দিয়েছি, পারলে এই ছকটার স্ক্রিনশট নিয়ে রাখো, এটা খাতায় তুলে রাখবে। দেখো বিভিন্ন সময়ে কোনগুলো বলা হয়েছে, সূর্য ওঠার সময়। সূর্য ওঠার সময় সূর্যের অবস্থান অবশ্যই পূর্ব আকাশে থাকবে, তাহলে ছায়ার অবস্থান কোথায় হবে? নো ডাউট পশ্চিম দিকেই হবে, এবং সবচেয়ে বড় হবে ছায়ার দৈর্ঘ্য। সকাল 9টার সময়, সূর্য ওঠার সময় তো হলো, এবার সকাল 9টার সময় এবার কিন্তু সূর্য কিছুটা পূর্ব দিক থেকে সরে আসবে, কিন্তু তখনও যেহেতু পূর্ব দিকেই থাকবে তখন ছায়ার দৈর্ঘ্য কিন্তু তখনও পশ্চিম দিকেই আমরা পাবো। আর ছায়ার দৈর্ঘ্য তখন হবে আমার দৈর্ঘ্যের সমান। তোমরা কিন্তু এখানে লিখবে আমার দৈর্ঘ্যের সমান, কারণ প্রশ্নে তোমার দিয়ে করা আছে। এবার দেখো দুপুর 12টার সময়, এই সময় সূর্য থাকবে মাথার ওপরে, তাহলে সূর্য যদি মাথার উপরে থাকে ছায়া ঠিক তার উল্টো দিকে পায়ের নিচের কাছে থাকবে, আর সব থেকে ছোটো হবে এই সময় ছায়ার দৈর্ঘ্য। বিকেল 3টের সময় এবার কিন্তু সূর্যর পশ্চিম দিকে যাওয়ার পালা। এতক্ষণে সূর্য বেশ কিছুটা পশ্চিমমুখী হয়ে গেছে, যার জন্য এবার ছায়াটা কিন্তু পড়ছে দেখো পূর্ব দিকে। আর দৈর্ঘ্য, তোমার দৈর্ঘ্য আর তোমার ছায়ার দৈর্ঘ্য প্রায় সমান হবে এই সময়। আর সূর্য অস্ত যাওয়ার আগে একদম শেষের দিকে যখন সূর্য অস্ত যাবে তখন সূর্য যেহেতু পুরোপুরিভাবে পশ্চিম আকাশে চলে গেছে, তাই ছায়াটাও এই সময় পূর্ব দিকেই পড়বে। আর ছায়ার দৈর্ঘ্য হবে সব থেকে বড়, কারণ তোমরা জানো সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় ছায়ার দৈর্ঘ্য সব থেকে বড় হয়। এবার দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে দিন ও রাত কিভাবে হয়। তাহলে এইটা জানার আগে আমরা আবার একটা ছবি দেখব। দেখো এই ছবিটাও তোমাদের বইয়েরই ছবি, আর এই ছবিটা তোমরা লক্ষ্য করো, এইটা দেখছো এটা হচ্ছে সূর্য, আর সামনে যেটা হচ্ছে সেটা পৃথিবী, আমাদের যেখানে আমরা বসবাস করি। এই পৃথিবী কিন্তু সবসময় নিজের চারিদিকে ঘুরছে, সব সময় এইভাবে একবার নিজের চারিদিকে ঘুরতে তার 24 ঘন্টা সময় লাগছে। যেহেতু সে নিজের চারিদিকে সবসময় ঘুরছে, সেই জন্য সব সময় কোনো না কোনো দিক তার সূর্যের
সামনে থাকছে, আর অন্য দিকটা বাকি অর্ধেকটা দিক সূর্যের পেছনে থাকছে। যেমন কোনো একটা সময়কার ছবি এটা দেখানো হয়েছে, যেই সময় যে অংশটা দেখো নীল রঙের আছে সেই অংশটা সূর্যের সামনে আছে। তাহলে এই নির্দিষ্ট সময়ে যে অংশটা সূর্যের সামনে আছে, অর্থাৎ যেই অংশটাকে নীল রং দিয়ে দেখানো হচ্ছে, এই অংশের লোকজন কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছে এই সময় ধরে। আর এই অর্ধেকটা, পৃথিবীর অর্ধেকটা অংশে এখন কিন্তু দিন। একই রকমভাবে ঠিক এই সময়ই দেখো বাকি অর্ধেকটা অংশ, এটা পৃথিবীর পেছু দিকে আছে, এরা কিন্তু সূর্যের আলো পাচ্ছে না, সেই জন্য এটা কালো রঙের দেখানো হয়েছে। এইখানে তখন রাত। অর্থাৎ পৃথিবী যেহেতু নিজের চারিদিকে সবসময় ঘুরছে, এরকমভাবে ঘুরতে ঘুরতে কোনো একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর যখন যে অংশটা সূর্যের দিকে থাকে সেই অংশে তখন দিন। ঠিক সেই সময় পৃথিবীর উল্টো দিকটা যেখানে সূর্যের আলো একদম পৌঁছতে পারে না, সেই অংশে তখন হয় রাত। বুঝতে পেরেছ? আর এই যে পৃথিবী নিজের চারিদিকেই সব সময় ঘুরছে, যেভাবে পুরো এক পাক ঘুরতে নিজের চারিদিকে পৃথিবীর সময় লাগছে 24 ঘন্টা, একটু আগে বললাম। এই ঘোরাটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। তার মানে এইভাবে ঘুরছে বলেই পৃথিবীতে দিন রাত্রি হচ্ছে। সুতরাং আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত হয়। এটুকু বুঝতে পারলে এবার দেখো 6 নম্বর প্রশ্নে ওইটাই আছে যে আহ্নিক গতি ও বার্ষিক গতি বলতে কী বোঝো। অর্থাৎ পৃথিবীর দুটো গতি, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। যে গতির ফলে পৃথিবী নিজের চারিদিকেই ঘোরে সেই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে পৃথিবী 24 ঘন্টায় নিজেই নিজের চারিদিকে একবার ঘুরে যায়। এই আহ্নিক গতির ফলেই কিন্তু পৃথিবীতে দিন এবং রাত হচ্ছে। তাহলে বার্ষিক গতি কোনটা? পৃথিবী কিন্তু শুধু যে নিজের চারিদিকেই ঘুরছে এমন কিন্তু নয়। পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যকে মাঝখানে রেখেও কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। আর এইভাবে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এইভাবে পুরো একবার সূর্যকে রাউন্ড করে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন, যেটাকে আমরা বলি 1 বছর। এইভাবে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবীর সূর্যের চারিদিকে পুরো একবার ঘুরে আসার যে গতি, এটাকে বলা হয় বার্ষিক গতি। আর এই গতির ফলেই কিন্তু আমাদের ঋতু পরিবর্তন হয়। যে 6খানা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6খানা ঋতু পরিবর্তন পৃথিবীর এই বার্ষিক গতির ফলেই হয়। তাহলে 6 নম্বর প্রশ্নটাও হয়ে গেল যে আহ্নিক গতি ও বার্ষিক গতি বলতে কী বোঝো। তাহলে 7 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আছে পৃথিবীতে আহ্নিক গতির ফলে কি হয়, বার্ষিক গতির ফলে কি হয়। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। 8 নম্বর প্রশ্নে দেখো রাতের আকাশে আমরা কি দেখতে পাই। সহজ প্রশ্ন। রাতের আকাশে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে সেখানে আমরা প্রচুর তারা, চাঁদ এগুলোকে দেখতে পাবো। এখন চাঁদ কিন্তু আমরা প্রত্যেক দিন দেখতে পাবো না, কারণ কখনো কখনো আমরা দেখব আকাশে গোল থালার মতো গোটা চাঁদ আছে, কখনো কখনো আমরা দেখি চাঁদ অর্ধেকটা হয়ে গেছে, কখনো কখনো আবার কুমড়োর ফলার মতো চাঁদ দেখা যায়। আবার এমন সময়ও আসে কখনো কখনো দেখা যায় আকাশ পুরো অন্ধকার, রাস্তাঘাটে এতটুকু আলো নেই, কারণ আকাশে চাঁদকেই আমরা দেখতে পাই না। ঠিক আছে? তাহলে একটু আগে যে বললাম যে রাতের আকাশে আমরা তারা দেখতে পাই, এই তারাগুলো আসলে কি? এই তারাগুলোর মধ্যে কিছু আছে গ্রহ, আবার কিছু উপগ্রহ, আবার কিছু আছে নক্ষত্র। তাহলে সবার আগে আমাদের জানতে হবে নক্ষত্র কি, গ্রহ কি, আর উপগ্রহ কি। দেখো, নক্ষত্র হলো এদের নিজস্ব আলো আছে। নক্ষত্র এক ধরনের জ্যোতিষ্ক, এদের নিজস্ব আলো আছে, এরা অনেক বড় বড় হয় এবং এরা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে। যেমন সূর্য একটা নক্ষত্র, আর নক্ষত্রকে কেন্দ্র করে মাঝখানে রেখে বিভিন্ন গ্রহেরা নির্দিষ্ট পথে সবসময় সেই নক্ষত্রের চারিপাশে ঘোরে। একটু আগেই বললাম সূর্য একটা নক্ষত্র, এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গ্রহরা সূর্যকে
মাঝখানে রেখে তার চারিপাশে একই পথ ধরে বছরের পর বছর ঘুরে যাচ্ছে। এরম একটা গ্রহ কিন্তু আমাদের পৃথিবীও কিন্তু সূর্যকে মাঝখানে রেখে সূর্যের চারিদিকে ঘুরছে। সেই কারণেই পৃথিবী একটি গ্রহ। পৃথিবীর মতো আরও অনেক গ্রহ আছে যারা সূর্যের চারিদিকে সবসময় ঘুরে চলেছে। তারা হলো মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ। এরা এই গ্রহ যারা, তাদের কিন্তু কারোরই নিজস্ব আলো থাকে না। সূর্যের নিজস্ব আলো আছে, তার কারণ সূর্য একটি নক্ষত্র, সে নিজেই তো একটা আগুনের পিণ্ড। কিন্তু সূর্যকে কেন্দ্র করে যে সমস্ত গ্রহরা ঘোরে, সেই সমস্ত কোনো গ্রহেরই কিন্তু কারোর নিজস্ব আলো নেই। এরা প্রত্যেকেই সূর্যের আলোতে আলোকিত। এই গ্রহদের সাইজ নক্ষত্রদের তুলনায় অনেক ছোট হয়। তোমরা লক্ষ্য করে দেখবে রাতের আকাশে যে সমস্ত তারা তোমরা আকাশে দেখতে পাও, তাদের মধ্যে কিছু কিছু তারা দেখবে আলো টুনি লাইটের মতো মিটমিট করে জ্বলে। আবার কিছু কিছু তারার আলো দেখবে ফিক্সড জ্বলেই থাকে, তারা কিন্তু জ্বলানেভা করে না। যেই তারাগুলোর আলো মিটমিট করে জ্বলে, সেগুলো প্রত্যেকে এক একটা নক্ষত্র, এবং সেইগুলো অনেক দূরে থাকে আমাদের থেকে প্রচুর দূরে থাকে। অনেক লক্ষ লক্ষ কোটি মাইল দূরে থাকার জন্য তাদের আলো ওখান থেকে আমাদের পৃথিবীতে আসতে অনেক সময় লাগে। আর সেই কারণেই অনেকটা পথ পেরিয়ে তারপরে সেই আলোকে আমাদের পৃথিবীতে এসে পড়তে হয়। এই সমস্ত কারণের জন্য তাদের আলো কিন্তু মিটমিট করে জ্বলে, যদিও এদেরই প্রকৃত আলো বর্তমান। কিন্তু যে সমস্ত তারার আলো দেখবে ফিক্সড, মিটমিট করে না, তার কারণ তারা নক্ষত্রদের তুলনামূলকভাবে আমাদের পৃথিবীর অনেক কাছে আছে, এবং এরা প্রত্যেকে গ্রহ। এদের যে আলো আমরা দেখি, এটা কোনোটাই এদের নিজস্ব আলো নয়। এই আলোগুলো সব এরা অন্যান্য নক্ষত্রদের আলো এদের গায়ে পড়ে সেই আলোটাকে আমরা দেখছি। সুতরাং এগুলো কিন্তু এদের নিজস্ব আলো নয়। এরা ফিক্সড আলো যেগুলো থাকে, তারা সবাই গ্রহ। নক্ষত্র চারিদিকে যেমন গ্রহেরা ঘোরে, ঠিক সেরকম বেশ কিছু কিছু গ্রহের চারিদিকেও কিছু কিন্তু চাঁদের মতো জ্যোতিষ্ক আছে যারা কিন্তু ঘোরে। গ্রহকে কেন্দ্র করে যারা ঘোরে তাদের বলা হয় উপগ্রহ। যারা নক্ষত্রের চারিদিকে ঘুরছে তাদের বলা হয় গ্রহ। একই রকমভাবে যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের বলা হয় উপগ্রহ। এরকম বেশ কিছু আছে যাদের কারোর একাধিক উপগ্রহও আছে। আমাদের পৃথিবীতে তো একটি উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ। কারণ চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে মাঝখানে রেখে নির্দিষ্ট পথে প্রত্যেক দিন ঘুরে যাচ্ছে, সেই জন্য চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। তারপর আর একটা প্রশ্ন আছে, দেখো জ্যোৎস্না কি? জ্যোৎস্না হলো চাঁদের আলো। চাঁদের আলোকে আমরা জ্যোৎস্না বলি। এবার 11 নম্বর প্রশ্ন আছে, দেখো চন্দ্র কলঙ্ক কি? তবে এই প্রশ্নটা দেখার আগে তোমরা চাঁদের ছবিটা ভালো করে দেখে নাও। দেখো আমরা যে চাঁদ রাতের বেলা দেখি, সেই চাঁদের ছবি এখানে একটু বড় করে দেখানো হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই চাঁদের মধ্যে অনেক ছোপ ছোপ দাগের মতো দেখাচ্ছে। এইগুলো আসলে চাঁদের মধ্যে থাকা বড় বড় গর্ত এবং পাহাড়, এগুলোকেই আমরা পৃথিবী থেকে দাগের মতো দেখি। আর এই বড় বড় গর্ত এবং পাহাড় থাকার জন্য যে দাগের মতো অংশ চাঁদের মধ্যে দেখা যায়, তার জন্য সেইগুলোকে বলা হয় চন্দ্র কলঙ্ক। দেখো 11 নম্বর প্রশ্নটা ওইটাই ছিল যে চন্দ্র কলঙ্ক কি। আর 12 নম্বর প্রশ্নে আছে চন্দ্রকলা বলতে কি বোঝো? একটু আগে পড়াতে গিয়ে বলেছিলাম যে আমরা রাতের আকাশে কখনো দেখি চাঁদ গোল থালার মতো, কখনো কাস্তের ফলার মতো, আবার কখনো অর্ধেকটা হয়ে যায় চাঁদ, আবার কখনো আকাশের চাঁদ একদমই থাকে না। এই যে চাঁদ কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো অর্ধেকটা হচ্ছে, এই যে বাড়া কমা, চাঁদের এই বাড়া কমাটাকে বলা হচ্ছে চন্দ্রকলা। পরের প্রশ্ন দেখো অমাবস্যা পূর্ণিমা কি? দেখো এই বলতেই তোমাদের পড়াচ্ছিলাম একটু আগে যে কখনো কখনো আকাশে আমরা গোল থালার মতো গোটা চাঁদটাকে দেখতে পাই। যখন আমরা সম্পূর্ণ চাঁদটাকে গোল থালার মতো পৃথিবী থেকে দেখতে পাই,
হ্যাঁ, চাঁদের জ্যোৎস্নায় সারা পৃথিবীতে রাত্রিবেলা সব কিছু দেখা যায় পরিষ্কারভাবে, সেই সময়টাকে বলা হয় পূর্ণিমা। এই সময় চাঁদকে আমরা সম্পূর্ণরূপে গোল থালার মতো দেখতে পাই। এই সময়টা হচ্ছে পূর্ণিমা। এই পূর্ণিমার পর থেকে, পরের দিন থেকে দেখবে প্রত্যেক দিন একটু একটু করে চাঁদের সাইজ কমতে থাকে। এক সময় আসে চাঁদটা পুরো অর্ধেক হয়ে যায়। আরও যত সময় যায়, হ্যাঁ, তত দেখা যায় চাঁদ আবার কিছু কিছু করে কমতে কমতে এক সময় একটা কুমড়ো ফালির মতো একটা অংশ পড়ে থাকে। তারপরে একদিন আসে পূর্ণিমার ঠিক 14 দিন পর, 15 দিনের মাথায় আকাশ থেকে চাঁদ পুরো ভ্যানিশ হয়ে যায়। সেদিন আকাশে চাঁদ দেখাই যায় না, আমরা চাঁদের কোনো অংশ আকাশে দেখতে পাই না। সেই সময়টাকে বলা হয় অমাবস্যা। অমাবস্যায় আকাশে চাঁদ দেখাই যায় না। তাহলে এই অমাবস্যা আসে কিন্তু পূর্ণিমার ঠিক 14 দিন পর, 15 দিনের মাথায়। অমাবস্যা থেকে পূর্ণিমা আসতে, অর্থাৎ গোটা চাঁদ থেকে আকাশে চাঁদ পুরো ভ্যানিশ হয়ে যেতে সময় লাগে 15 দিন। পূর্ণিমার 14 দিন পর 15 দিনের মাথায় যেমন অমাবস্যা আসে, ঠিক একই রকমভাবে অমাবস্যার 15 দিনের পর, 14 দিন পর 15 দিনের মাথায় আবার পূর্ণিমা আসবে। অর্থাৎ 15 দিন পর, এই যে 15 দিন পর্যন্ত সময়কাল, এই সময়কালটাকে আমরা একটা পক্ষ বলি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পক্ষ হচ্ছে দুটি। অমাবস্যার পরের দিন থেকে 14 দিন পর 15তম দিন পর্যন্ত পূর্ণিমা যখন হয়, অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমা পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটাকে বলা হয় শুক্ল তিথি বা শুক্ল পক্ষ। এই সময়টাকে বলা হয় শুক্ল পক্ষ। আবার পূর্ণিমার পরের দিন থেকে পরবর্তী অমাবস্যা আসা পর্যন্ত এই যে 15 দিনের সময়কালটা, এটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। তাহলে এই দেখো প্রশ্নটা যেটা ছিল 14 নম্বরে, যে পক্ষ কয়টি ও কী কী? পক্ষ দুটো, একটি কৃষ্ণপক্ষ, অন্যটি শুক্লপক্ষ। আর কোনটা কৃষ্ণপক্ষ কোনটা শুক্লপক্ষ সেটাও বলে দেওয়া হলো। শুক্লপক্ষ হচ্ছে অমাবস্যার পর থেকে পূর্ণিমা আসা পর্যন্ত এই যে সময়কালটা, এটা শুক্লপক্ষ। অন্যদিকে পূর্ণিমার পর থেকে অমাবস্যা আসা পর্যন্ত যে সময়কালটা, তাকে বলা হয় কৃষ্ণপক্ষ। দেখো পরের প্রশ্নটা আছে এইটা, যে জ্যোতিষ্ক বলতে আমরা কি বুঝি? আসলে রাতের আকাশে যে সমস্ত আলোক বিন্দু দেখা যায়, আমরা তাদের সবাইকে একসঙ্গে বলি জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কের মধ্যে পড়ে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, এরা সবাই জ্যোতিষ্কের মধ্যেই পড়ে। এবার দেখো 16 নম্বর প্রশ্নে আছে যে ধ্রুবতারা কোন আকাশে দেখা যায়? আর 17 নম্বর প্রশ্নে আছে সপ্তর্ষি মণ্ডল বলতে কি বোঝো? এই দুটো প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে করব, তবে তার আগে একটা ছবি দেখব। এই ছবিটা তোমরা লক্ষ্য করে দেখো, এইখানে 7খানা তারা আছে। এই 7খানা তারাকে আমরা যদি একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, তাহলে দেখব একটা প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্নর মতো জিনিস আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই ধরনের তারা কিন্তু আমরা উত্তর পূর্ব আকাশে দেখতে পাবো। আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে তখন তোমরা কোনোদিন রাত্রিবেলায় আকাশের দিকে তাকিয়ে দেখবে, উত্তর পূর্ব আকাশের দিকে তাকালে তোমরা এরকম 7খানা তারাকে পরপর থাকতে দেখবে। যেই তারাগুলোকে যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয়, তাহলে একটা জিজ্ঞাসা চিহ্নর মতো দেখাবে। এই যে 7খানা তারা, এদেরকে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। যেহেতু 7খানা তারা, এই 7খানা তারার কিন্তু নাম আছে। 7জন ঋষির নাম অনুসারে এই 7খানা তারার নাম আছে। এইখান থেকে শুরু হয়েছে এক একটা তারার নাম। যেমন এই দেখো, এই তারাটার নাম ক্রুত, এই তারাটার নাম পুলহ, এটা পুলস্ত, এটা অত্রি, এটা অঙ্গিরা, এটা বশিষ্ঠ, আর এটা মরিচ। এই প্রথম যে দুটো তারা আছে, অর্থাৎ ক্রুত আর পুলহ, এই দুটো তারাকে আবার তুমি যদি একটা কোনো কাল্পনিক রেখা দিয়ে যোগ করো এইভাবে, তাহলে দেখবে যে সেই রেখাটা যদি দূরে উত্তর আকাশের দিকে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই রেখাটা আর একটা উজ্জ্বল তারাকে গিয়ে স্পর্শ করবে। সেই তারাটাই হচ্ছে ধ্রুব তারা।